আচ্ছা, এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফ্রিকশন অ্যান্ড ইটস মেজারমেন্ট। ফ্রিকশন মানে হচ্ছে ঘর্ষণ বল। ক্লাস 7-এই তোমরা এর ব্যাপারে কিছু একটু পড়েছো। ধরো আমি কোনো জিনিসকে, এই পেন্সিলটা রয়েছে, পেন্সিলটাকে আমি এর ওপর বল প্রয়োগ করলাম, দিয়ে এটাকে ঠেলে দিলাম। পেন্সিলটাকে আমি কিছুটা ঠেলে দিলাম, কিন্তু দেখা গেল পেন্সিলটা কিছুক্ষণ পর গিয়ে দাঁড়িয়ে গেল। কেন? নিউটনস লতে, ফার্স্ট লতে তো বলা ছিল যে যতক্ষণ কোনো বস্তুর ওপর বল প্রয়োগ না করা হয় চলমান বস্তু চলতেই থাকবে, মানে যে চলছে সে চলতেই থাকবে। কিন্তু এ তো চললো না। তার মানে কি? এর ওপর বল, কেউ একে বাধা দিয়েছে, কেউ এর ওপর বিপরীত দিকে বল প্রয়োগ করেছে। কে বল প্রয়োগ করেছে? এই যে আমাদের বইয়ের সারফেস এবং এই পেন্সিলের সারফেস, এই দুয়ের মাঝে হচ্ছে ঘর্ষণ বল। কেননা সারফেসগুলো কীরকম হয়? একটা সারফেসের খাজ হচ্ছে এরকম কাটা কাটা, আরেকটা সারফেসের খাজও হচ্ছে এরকম কাটা কাটা। একটার ওপর দিয়ে যখন আরেকটা অবজেক্ট যায় তখন এই খাঁজে খাঁজে এরা আটকে গিয়ে আর সামনের দিকে এগোতে পারে না। তাই যত সারফেস মসৃণ হবে, আমরা আপাত দৃষ্টিতে দেখে হয়তো এটাকে মসৃণ মনে হচ্ছে, কিন্তু আমি যদি মাইক্রোস্কোপের নিচে রেখে দেখি তাহলে দেখবো যে এই তলটা মসৃণ নয়, এর মধ্যে অনেক খাঁজ কাটা কাটা রয়েছে, এবং তার ফলেই এর ওপর দিয়ে যখন অন্য একটা বস্তুকে গড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তখন বস্তুটা আটকে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসি পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় দেখো, এখানে একটা ছবি দিয়েছে যে একটা ভারী বাক্স রাখা রয়েছে এবং ভারী বাক্সের ওপর বল প্রয়োগ করা হচ্ছে, এবং এখানে একটা স্প্রিং ব্যালেন্স দিয়ে কতটা বল প্রয়োগ করা হচ্ছে সেটা মাপা হয়েছে। কেননা আমরা আগের ক্লাসে পড়েছি যে স্প্রিং ব্যালেন্সের সাহায্যে কোনো বস্তুর ওয়েট মানে ওজন অথবা ফোর্স মানে বল মাপা যায়। আচ্ছা, এখানে যখন টানা হচ্ছে এখানে কত বল প্রয়োগ করা হচ্ছে সেটা এখান থেকে পরিমাপ করা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে টানার পরেও বাক্সটা এগোচ্ছে না। তাহলে এগোচ্ছে না কেন? তার মানে এর ওপর একটা সমান আর বিপরীতমুখী বল কাজ করছে। কারণ আমরা আগের চ্যাপ্টারেই পড়েছি যে কোনো বস্তুর ওপর যখন একই বস্তুর ওপর সমান আর বিপরীতমুখী বল প্রযুক্ত হয় তখন বস্তুটা কোনো রকম সরণ হয় না, মানে বস্তুটা জায়গা থেকে নড়ে না। তার মানে এর ওপর যে ফোর্সটা কাজ করছে, যে আমরা টানছি কোন দিকে বস্তুটাকে? আমরা টানছি এই দিকে, কিন্তু ফোর্সটা এদিকে প্রয়োগ হচ্ছে, কিন্তু বিপরীত দিকেও আরেকটা ফোর্স, সমান আর বিপরীত ফোর্স প্রয়োগ হচ্ছে, সেটাও হচ্ছে সমান এফ। সেটার নামই হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। এই যে সেটার নাম হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। আচ্ছা, এখান থেকে আমরা একটা লাইন পড়ে নেব। দ্য ম্যাগনিটিউড অফ ফ্রিকশনাল ফোর্স ইন দ্য ফার্স্ট কেস ইজ 9.8 নিউটন, হুইচ ইজ ইকুয়াল টু দ্য ফোর্স বাই হুইচ বক্স ইজ পুলড, বাট হোয়াট অ্যাবাউট দ্য সেকেন্ড কেস? আচ্ছা, এখানে এবার আমরা চলে আসি একটা জিনিস পড়তে, যে প্রথমে যখন বক্সটাকে কিছুটা পরিমাণে টানা হয় তখন কিন্তু বস্তুটা এগোয় না, কিন্তু খুব একটু বেশি জোরে টানলে, মানে যখন আমরা এই ঘর্ষণ বলটাকে অতিক্রম করে যাই, যখন আর মানে কিছুটা বাধা দেওয়া মেঝে বা যে কোনো তল আরেকটা তলকে তার ওপর দিয়ে এগিয়ে যেতে কিছুটা পরিমাণ হলেও বাধা দেয়, কিন্তু তারপরে গিয়ে সে আর বাধা দিতে পারে না। যখন সে বাধা দিতে পারে না, মানে তারপরেও যদি আমরা টানি, মানে ধরো এই যে পেন্সিলটাকে আমি গড়িয়ে দিয়েছিলাম, এটা গিয়ে এই পেন্সিলটা গড়িয়ে গিয়েও কিছুটা গিয়ে থেমে গেছিলো, কিন্তু আমি যদি একে আরও ঠেলতে থাকি এবং আরও এগিয়ে নিয়ে যেতে থাকি, আমি যদি ক্রমাগত ফোর্সের ওপর অ্যাপ্লাই করে যাই তাহলে কিন্তু ঘর্ষণ বল আর একে আটকাতে পারবে না, তখন সে এগিয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, ফ্রিকশান অর্থাৎ ঘর্ষণও হচ্ছে একটা ফোর্স। তাহলে যদি পুলিং ক্যান বি মেজার্ড বাই স্প্রিং ব্যালেন্স, মানে কোনো ফোর্সকে যদি আমরা স্প্রিং ব্যালেন্স দিয়ে মাপতে পারি, মানে আমরা যে ফোর্স দিচ্ছি সেটা যদি স্প্রিং ব্যালেন্স দিয়ে মাপা যায়, তাহলে ঘর্ষণ বলকেও কিন্তু স্প্রিং ব্যালেন্স দিয়ে মাপা যাবে। দেন দ্য ফ্রিকশন ফোর্স ক্যান অলসো বি মেজার্ড বাই স্প্রিং ব্যালেন্স। ওকে, আচ্ছা, এরপরে আমরা বইয়ের আরেকটু নিচের দিকে চলে আসি। দেখো, পরপর আমি দুটো ছবি দেখতে পাচ্ছি আর মাঝে এখানে একটা লেখা দেখতে পাচ্ছি। এই অংশটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, কি লেখা আছে? when an object remains stationary on an surface even though it has been pulled with a force, তার মানে when an object remains stationary on a surface, যখন কোনো অবজেক্ট একটা সারফেসের ওপর দাঁড়িয়ে আছে, মানে রেস্ট পজিশনে আছে, নড়চড় হচ্ছে না, ইভেন দো ইট হ্যাজ বিন পুলড উইথ আ ফোর্স, যদিও একে একটা ফোর্স দিয়ে টানা হচ্ছে, মানে খুব ভারী বস্তু যাকে ফোর্স দিয়ে টানা হচ্ছে কিন্তু সে নড়ছে না, তখন তার ওপর যে ফোর্সটা বিপরীত দিকে কাজ করছে তাকে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন, অর্থাৎ স্থিত ঘর্ষণ বল। আর যখন
ওয়েন অবজেক্ট স্টার্টস টু মুভ অ্যান্ড বিইং পুলড, যখন অবজেক্ট এগোতে শুরু করছে, মানে যখন তার উপর আরেকটু বেশি ফোর্স অ্যাপ্লাই করছি, তখন কি আর ঘর্ষণ বল তাকে পেছন দিকে টানছে না? না, সেটা কিন্তু একদমই নয়। তখনও তাকে ঘর্ষণ বল পেছন দিকে টানছে, কিন্তু সেই বল অতিক্রম করে আমরা আরও জোরে ফোর্স দেওয়ার বস্তুটা এগিয়ে যাচ্ছে, তখন সে মুভমেন্টে রয়েছে। তখন অপোজিট দিকে যে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করে তাকে বলা হয় স্লাইডিং ফ্রিকশন বা চলো ঘর্ষণ। স্ট্যাটিক ফ্রিকশন মানে হচ্ছে স্থিত ঘর্ষণ, অর্থাৎ যখন অবজেক্ট রেস্ট পজিশনে থাকে, স্থির পজিশনে থাকে, তখন যে ফ্রিকশন কাজ করে তাকে বলে স্ট্যাটিক ফ্রিকশন। আর যখন অবজেক্ট মুভমেন্টে থাকে তখনও তার মধ্যে একটা ফ্রিকশন অর্থাৎ ঘর্ষণ বল কাজ করে, তাকে বলা হয় স্লাইডিং ফ্রিকশন। আচ্ছা, আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এই যে ফ্রিকশন বা ঘর্ষণ বল, এটা সবসময় ফোর্সের অপোজিট ডিরেকশানে কাজ করে। যেদিকে আমরা বস্তুকে এগিয়ে নিয়ে যেতে চাই তার অপোজিট ডিরেকশানে ঘর্ষণ বলটা কাজ করে। আচ্ছা, আচ্ছা, যতক্ষণ পর্যন্ত কোনো অবজেক্ট রেস্ট পজিশনে আছে, প্রথমে আমি কোনো অবজেক্টকে কোনো ফোর্সই দিইনি, তার মানে তার মধ্যে স্ট্যাটিক ফ্রিকশনও জিরো। তারপরে দেখা যাচ্ছে অবজেক্টকে আমি তার উপর ফোর্স বাড়িয়ে যাচ্ছি, অথচ তাও আমি টেনে আমি এগোতে পাচ্ছি না জিনিসটাকে। এই যে বিভিন্নভাবে ফোর্স দিয়ে আমরা পৃষ্ঠা নাম্বার 5 দেখছি, বিভিন্নভাবে এখানে 2x9.8 নিউটন, এখানে 3x9.8 নিউটন দিয়ে টানা হচ্ছে, কিন্তু কোনোভাবেই অবজেক্টকে আমরা এগোতে পারছি না। তার মানে স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ হচ্ছে এমন একটা জিনিস যে আমি যত ফোর্স বাড়াচ্ছি সেও নিজেকে শক্তিশালী করছে, অর্থাৎ যতক্ষণ না জিনিসটাকে আমি নড়াতে পারছি ততক্ষণ সেও নিজেকে শক্তিশালী করে দিচ্ছে। আমি যখন অল্প হালকা টান দিয়েছিলাম তখনও দেখছি নড়ছে না, আরেকটু জোরে টান দিলাম, মানে প্রথমে যখন কোনো ফোর্সই দিইনি, জিরো ফোর্স, তখনও দেখছি নড়ছে না। যখন আমি 5 নিউটন ফোর্স দিলাম, ওমা, সেও দেখি পেছন দিকে 5 নিউটন ফোর্স দিচ্ছে। আর যখন 7.5 নিউটন দিচ্ছি তখন সেও 7.5 নিউটন দিচ্ছে। যখন 9.8 নিউটন দিচ্ছি তখন সেও দেখছি 9.8 নিউটন ফোর্স দিচ্ছে। তার মানে স্ট্যাটিক ফ্রিকশন কি? স্ট্যাটিক ফ্রিকশনের মানটা ভ্যালুটা একটা নির্দিষ্ট নয়। আমি যেরকম ফোর্স দেব সেও নিজেকে বাড়িয়ে বাড়িয়ে সেরকম করে নেয়, শুধু অপোজিট ডিরেকশানে। তার মানে স্ট্যাটিক ফ্রিকশন ইজ নট কনস্ট্যান্ট, ইট ইজ ভেরিয়েবল। কনস্ট্যান্ট মানে ধ্রুবক, মানে একটা নির্দিষ্ট ভ্যালু, সেটা কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনের নয়। তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুটা ভেরিয়েবল, মানে চেঞ্জ করে। আমি যদি ফোর্সের ভ্যালু চেঞ্জ করি তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু চেঞ্জ করে। কিন্তু একবার যখন অবজেক্ট গড়াতে শুরু করে দেয় তখন কিন্তু, যখন মুভস করতে শুরু করে দেয় তখন তার মধ্যে যে ফ্রিকশন ফোর্সটা কাজ করে তাকে বলে স্লাইডিং ফ্রিকশন। সেই স্লাইডিং ফ্রিকশনের ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে আমরা কি জিনিস মাথায় রাখবো? ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ নট কনস্ট্যান্ট, বাট ভ্যালু অফ স্লাইডিং ফ্রিকশন ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। আচ্ছা, এবার পেজ নাম্বার 6-এ আমরা কিছু ছবির মাধ্যমে কোয়েশ্চেন অ্যান্সার আছে, সেটা একটু করব। আচ্ছা, তোমরা প্রথম ছবিটা দেখো, এখানে 1 নম্বর ছবিটা রয়েছে, এর ওপর এখানে কোয়েশ্চেন রয়েছে, হোয়েন অ্যান অবজেক্ট রিমেন স্টেশনারি অন আ পার্টিকুলার সারফেস। তার মানে যখন কোনো অবজেক্ট একটা সারফেস, মানে এই কাঠের বাক্সটা একটা টেবিলের ওপর যখন স্টেশনারি মানে রেস্ট পজিশনে রয়েছে, ডাজ দ্য ম্যাগনিটিউড অফ স্ট্যাটিক ফ্রিকশন অফ দ্য অবজেক্ট উইথ দ্য সারফেস অলওয়েজ রিমেন কনস্ট্যান্ট। একটু আগেই আমরা শিখেছি স্ট্যাটিক ফ্রিকশন কিন্তু কনস্ট্যান্ট থাকে না। এই যে আমরা আগের পৃষ্ঠায় আমরা দেখলাম যে স্ট্যাটিক ফ্রিকশন কিন্তু নিজের ভ্যালুটাকে সুবিধা মতো বাড়িয়ে নেয়, সুতরাং স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট নয়। তাহলে আমরা কি বলবো? অর ডাজ ইট চেঞ্জ অ্যাকর্ডিং দ্য পুলিং ফোর্স অপারেটিং প্যারালাল টু দ্য ফোর্স, মানে কনস্ট্যান্ট, নাকি এটা যখন একে যে ফোর্স দিয়ে টানা হয় তার ভ্যালু বাড়ার সাথে সাথে এও নিজেকে বাড়িয়ে নেয়? এক্স্যাক্টলি, এটা কিন্তু বাড়িয়ে নেয়। তাই আমি কি লিখেছি? নট কনস্ট্যান্ট, এটা রিমেন কনস্ট্যান্ট। এই যে আমি এখানে লিখে দিয়েছি নো, এটা কনস্ট্যান্ট নয়। এবং এটা স্ট্যাটিক ফ্রিকশন কি করে? স্ট্যাটিক ফ্রিকশন ইনক্রিজেস। এই ফোর্স যদি অপারেটিং প্যারালাল ফোর্স যদি চেঞ্জ করে, ইনক্রিজ অর ডিক্রিজ, মানে এটাও নিজেকে চেঞ্জ করে নেয়।
ওকে। আচ্ছা, সেকেন্ড ছবিতে বলছে, দেখো সেকেন্ড ছবিতে লিখেছে, ডাজ দ্য ম্যাক্সিমাম ম্যাগনিটিউড অফ স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স ডিপেন্ড অন হাউ দ্য অবজেক্ট কেপ্ট অন দ্য সারফেস। মানে অবজেক্টটাকে কীভাবে রাখা হয়েছে তার ওপর কি স্ট্যাটিক ফ্রিকশন করে। ডাজ ইট ডিপেন্ডস অন দ্য ম্যাগনিটিউড অফ কন্ট্যাক্ট এরিয়া বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড সারফেস। মানে ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি, এটা হচ্ছে একটা চুলের ক্লিপ। এই চুলের ক্লিপটাকে আমি এইভাবে মানে এইভাবে রেখেছি, তাহলে বইয়ের সাথে চুলের ক্লিপের এখন সারফেস এরিয়া কোনটা? চুলের ক্লিপের সারফেস এরিয়া হচ্ছে এই ক্লিপটার নিচের যে তলাটা রয়েছে সেইটার সাথে, এটাই হচ্ছে সারফেস এরিয়া। বলছে এইভাবে রেখে ঠেলা দিলে এর মধ্যে যে মানে এটাকে ঠেললে যে স্ট্যাটিক ফ্রিকশনটা কাজ করে, আর এইভাবে একে যদি আমি সারফেস এরিয়াটা চেঞ্জ করে দিই, মানে এইভাবে রাখি, তাহলে কি স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়? মানে সারফেস এরিয়ার উপর কি স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিতঘর্ষণ বল কাজ করে? অ্যান্সার হবে নো, স্ট্যাটিক ফ্রিকশন ডাজ নট ডিপেন্ডস আপন দ্য কন্ট্যাক্ট এরিয়া অফ দ্য সারফেস। ওকে, নো। আচ্ছা, 3 নম্বর ছবিতে দেখি, প্রথম ছবিটায় কী ছিল? শুধু একটা খালি বাক্স ছিল। তারপরে ছবিটায় খালি বাক্সের ওপর একটা 10 কেজির বাটখারা ছিল। তারপরে ছবিটায় খালি বাক্সের ওপর 2খানা 10 কেজির বাটখারা রাখা আছে। আচ্ছা, এবার আমরা বলি, তাহলে যত আমি এর ওপর ফোর্স বাড়াবো, মানে প্রথমে এটার যা ওজন ছিল এর ওপর 10 কেজি ওজন আরও বেড়ে গেল, তারপরে আরও 10 কেজি ওজন বেড়ে মোট 20 কেজি ওজন বেড়ে গেল। তাহলে যেটা বলছে যে ইজ দ্য ডাউনওয়ার্ড ফোর্স এক্সার্টেড বাই দ্য বক্স ইন পিকচার 1 গ্রেটার অর লেস দ্যান দ্য পিকচার 2। মানে সবের ক্ষেত্রেই তো আর্থ সবাইকে নিচের দিকে ফোর্স দিয়ে, ডাউনওয়ার্ড ফোর্স দিয়ে টানছে। তাই বলছে এই যে ডাউনওয়ার্ড ফোর্সটা, এটার ধরো লেখা আছে F1, এটায় ধরো লেখা আছে F2, আর এইটার ক্ষেত্রে ডাউনওয়ার্ড ফোর্স হয়তো লেখা আছে F3। তাহলে কোনটা বড়? নিশ্চয়ই আমি বুঝতে পারছি, যেহেতু এটার থেকে এটা ভারী, এটার থেকে আবার এটা ভারী, সুতরাং ডাউনওয়ার্ড ফোর্স F1 আর F2-র মধ্যে কোনটা বড়? F2 বড়। তাই দেখো F2 লিখে আমি খোলা মুখটা গ্রেটার দ্যান সাইন দিয়ে লিখছি F1। আর পরের ছবিটার ক্ষেত্রে, এই যে পরের ছবিটার ক্ষেত্রে এখানে লেখা আছে লেস, যেটা উত্তর হবে সেটা এখানে পাশে লেখা আছে, ডাউনওয়ার্ড ফোর্স এক্সার্টেড বাই দ্য পিকচার 1 গ্রেটার অর লেস, এটা হচ্ছে লেস, আর এটার ক্ষেত্রে গ্রেটার অর লেস লেখা আছে গ্রেটার। আবার F3 হচ্ছে F2-র চেয়ে বড়। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা সাতের পৃষ্ঠায় চলে আসি, আর অল্পই বাকি আছে আমাদের চ্যাপ্টার। এখানে কি বলেছে, ইন হুইচ কেস পিকচার 1 আর 2 ডু ইউ থিঙ্ক ম্যাগনিটিউড অফ দ্য পুলিং ফোর্স শুড বি মোর টু মেক দ্য বক্স মুভ? অবশ্যই 1 আর 2 এর চেয়ে দ্বিতীয়টাতেই 10 কেজি ওজন যখন বেশি, তাহলে ম্যাগনিটিউড অফ পুলিং ফোর্স মানে আমি যে ফোর্সটা দিয়ে টানছি সেই ফোর্সের ম্যাগনিটিউড মানে মানটা কোনটার ক্ষেত্রে বড় হবে? পিকচার 2 এর ক্ষেত্রে বড় হবে। আবার একইভাবে একই প্রশ্ন করা হয়েছে, পিকচার 2 আর 3 এর মধ্যে কোনটায় ম্যাগনিটিউড অফ পুলিং ফোর্স মানে আমি যে বল দিয়ে টানছি তার ম্যাগনিটিউডটা মানে মানটা কোনটার ক্ষেত্রে বেশি হবে? পিকচার 2 না পিকচার 3? অবভিয়াসলি পিকচার 3, কারণ পিকচার 3-তে 2খানা বাটখারা আছে। আচ্ছা, আর কিছু কোয়েশ্চেন আছে। এখানে বলছে when an object remains stationary on a surface, the object exert downward force on the surface vertically and the surface also exert vertically upward force on the object। মানে কি, আমরা একটু এই ছবিটাতে চলে আসি। কখনো যখন এই অবজেক্টের নিচে ডাউনওয়ার্ড ফোর্স কাজ করে, মানে আর্থ যখন কোনো অবজেক্টকে ডাউনওয়ার্ড ফোর্স দিয়ে নিচের দিকে টানে, আবার একটা কিন্তু ফোর্স আপওয়ার্ড অবজেক্টের ওপরেও কিন্তু কাজ করে। তাহলে এই নিচের দিকের ফোর্সটার ভ্যালু যদি F1 হয়, তাহলে ওপরের দিকের ফোর্সটার ভ্যালুও কিন্তু F1 হবে। ঠিক আছে, এটা কিন্তু সব সময় হবে, প্রত্যেকটা ছবির ক্ষেত্রেই নিচে যদি ফোর্স F2 হয় তাহলে ওপর দিকেও ফোর্স হবে F2, এটারও নিচের দিকে ফোর্স যদি F3 হয় তাহলে ওপরের দিকে ফোর্স হবে F3। এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখবে। আচ্ছা, ইফ ভার্টিক্যাল ফোর্স ইজ গ্রেটার উইল দ্য ম্যাগনিটিউড অফ স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স কজড বাই দ্য কন্ট্যাক্ট অন দ্য সারফেস অলসো বি গ্রেটার? আচ্ছা, ভার্টিক্যাল ফোর্স গ্রেটার মানে এই যে নিচের দিকে F1 এর থেকে F2 বড়, তাহলে F2 যদি বেড়ে যায় তাহলে তাকে টানতে কি বেশি বল, তার উপর কি স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সটাও বেড়ে যাবে, মানে বেশি বল প্রয়োগ করতে হবে? ইয়েস, তার উপর স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স বেড়ে যাবে, অর্থাৎ বেশি বল প্রয়োগ করতে হবে। এইবারে তোমরা এখানে চলে আসো একদম লাস্ট পয়েন্টে। এখানে দেখো আমি স্টার মার্কস দিয়েছি, কেননা এখানে বলা হয়েছে দ্য স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স হ্যাজ দ্য ম্যাক্সিমাম ম্যাগনিটিউড, দ্য ম্যাগনিটিউড রিমেন কনস্ট্যান্ট ফর আ পার্টিকুলার অবজেক্ট হোয়েন কেপ্ট অন আ পার্টিকুলার সারফেস। তাহলে যে ফ্রিকশন ফোর্স
কী জিনিসের ওপর নির্ভর করে? হচ্ছে যে ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, মানে ম্যাগনিটিউড অফ দ্য পুলিং ফোর্স, আর হচ্ছে পার্টিকুলার সারফেস। আমি যদি সারফেসটা চেঞ্জ করে আরও মসৃণ করে দিই তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুটা কমে যাবে। কোনো সারফেস যত বেশি মসৃণ হবে তার ফ্রিকশনাল ফোর্স তত বেশি কমে যাবে। আর নির্ভর করে আমি কত ফোর্স দিয়ে টানছি, মানে পুলিং ফোর্সের ভ্যালুটা কত। ঠিক আছে, তাহলে মোর দ্য অ্যাকশন রিয়াকশন ফোর্স উইচ অপারেট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড বিটুইন দ্য টু সারফেস অ্যান্ড মোর দ্য ম্যাগনিটিউড অফ দ্য স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স। আমি যত বল দিয়ে তাকে বেশি টানবো তত বেশি স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু বাড়বে। তার মানে এখান থেকে আমরা কি পড়লাম এই চ্যাপ্টারটা থেকে? এই চ্যাপ্টারটা থেকে আমরা জানলাম যে কোনো বস্তু যখন এগোতে চায় বা এগোয় তখন তার ওপর একটা অপোজিট সাইডে একটা ফোর্স কাজ করে, তাকে বলা হয় ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন ফোর্স আবার দু রকম, সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন এবং স্লাইডিং ফ্রিকশন। কোনো অবজেক্ট যখন রেস্ট পজিশনে থাকে, মানে স্থির পজিশনে থাকে, তখন যে ফোর্সটা কাজ করে তাকে, অপোজিট দিকে যে ফোর্সটা কাজ করে তাকে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন। আর যখন কোনো অবজেক্ট এগোতে চায় বা চলে তখন তার মধ্যে যে ফোর্সটা কাজ করে অপোজিট দিকে তাকে বলা হয় স্লাইডিং ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন ইজ, ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, বাট ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ নট কনস্ট্যান্ট, ইট ইজ ভেরিয়েবল। আর ভ্যালু অফ স্লাইডিং ফ্রিকশন ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। আর ফ্রিকশনাল ফোর্স অলওয়েজ acts in opposite direction of ফোর্স, পুলিং ফোর্স। আমি যেদিকে টানবো পুলিং ফোর্সের অপোজিট ডিরেকশানে সবসময় ফ্রিকশনাল ফোর্স কাজ করে। আর ইট ডাজ নট ডিপেন্ডস আপন দ্য সারফেস এরিয়া অফ দ্য অবজেক্ট অ্যান্ড দ্য সারফেস। আর এই জিনিসগুলো। আর হচ্ছে যে স্ট্যাটিক ফ্রিকশন ইন জেনারেল, স্ট্যাটিক ফ্রিকশন ইজ গ্রেটার দ্যান স্লাইডিং ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন ইজ গ্রেটার দ্যান স্লাইডিং ফ্রিকশন। ওকে, এই জিনিসগুলো আমরা পড়লাম। আমি বইয়ের পাশে বিভিন্ন জায়গায় পয়েন্ট আউট করে দিয়েছি, সেগুলোর আমি ছবি পাঠিয়ে দেবো। আর তোমরা এগুলো থেকে ভালো করে পড়বে। পরবর্তী অংশটা ডেনসিটি অ্যান্ড প্রেশার অফ ওয়াটার, এটা আমরা নেক্সট চ্যাপ্টারে পড়ব।